ফয়েজ আহমেদ, আপনাকে দিয়ে একটু শুরু করি। সেটি হচ্ছে যে 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে হয়ে গেল, সংসদ অধিবেশন ডেকেছেন মহামান্য রাষ্ট্রপতি। ছোট করে যদি একটু মন্তব্য নিতে চাই আপনার। ডেফিনেটলি, আপনাকে ধন্যবাদ। যারা যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, 12 মার্চ যেই সংসদ অধিবেশন শুরু হবে, এটা আমার বিবেচনায় অ্যাটলিস্ট 1 যুগ পর আমরা সংসদ দেখতে যাচ্ছি। এই সময়কালের মধ্যে আমরা যে সমস্ত সংসদ অধিবেশন দেখেছি সেগুলিকে আমি প্রকৃতার্থে জনগণের প্রতিনিধিত্ব করে এমন সংসদ মনে করি না। সুতরাং যেই নির্বাচনের মধ্য দিয়ে একদম সরাসরি জনগণের ভোটে, আপনি যদি এবার নির্বাচনের দিকেও খেয়াল করেন, দেখবেন যে আমাদের ক্যান্ডিডেটরা অতীতের অনেক নির্বাচনের পর এবার সম্ভবত ভোটে জেতার জন্য সবচেয়ে বেশি যাদেরকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছে সেটা হচ্ছে ভোটার। সুতরাং ভোটারদের সরাসরি ভোটের মধ্যে দিয়ে জিতে এসে সংসদে যাওয়া, সেই সংসদের মানুষের যে পরিষ্কার প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া, সেটা হতে যাচ্ছে। এই বিবেচনায় আমি বলবো অ্যাটলিস্ট 1 যুগের পরে আমরা একটি কার্যকর এবং প্রাণবন্ত সংসদ, আমি প্রত্যাশা করি প্রাণবন্ত সংসদ দেখতে যাচ্ছি। ইমিডিয়েটলি সংসদ বসার পরপরই অনেকগুলি কার্যক্রম, এর মধ্যে বেশ কিছু আইনি সাংবিধানিক জটিলতার মধ্যে আমাদেরকে পড়তে হবে। সেটা নিয়ে নিশ্চয়ই যারা নীতি নির্ধারক রয়েছেন তারা ভাবছেন ইতিমধ্যে। যেহেতু নিয়ম অনুযায়ী যে সংসদের প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন যিনি বিদায়ী স্পিকার, তিনি নতুন স্পিকার হওয়া পর্যন্ত। এবার আমাদের হাতে সেই অপশনটি নেই। সুতরাং সেই বিবেচনায় এখন কি হতে পারে, আমাদের সামনে একটা প্রেসিডেন্স রয়েছে, সম্ভবত 70 পরে যে পার্লামেন্ট হয়েছিল সেই পার্লামেন্টে কোনো স্পিকার ছিল না। সো সেখানে সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে সিনিয়র যিনি ছিলেন তিনি সভাপতি হিসেবে অধিবেশন শুরু করেছেন। পরবর্তীতে সংসদ স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই উনি স্পিকারের আসন থেকে নেমে গিয়ে স্পিকারকে বসতে দিয়েছেন। এখন আমাদের সামনে সেটা একটি যেমন প্রেসিডেন্স আছে, অপরদিকে সংবিধানের 106 সেটার আলোকে আদালতের পরামর্শ চাওয়া হইতে পারে, অথবা রাষ্ট্রপতির পরামর্শ নেওয়া হতে পারে। এই জায়গায় সেটা একটা সলিউশন নিশ্চয়ই বের হবে। মানে কোনো সমস্যাই এমন না যেটা অনেক বড় সমস্যা, সমাধানযোগ্য সমস্যা। আমাদেরকে বিবেচনা করতে হবে অভ্যুত্থানের পরে এটি প্রথম পার্লামেন্ট হতে যাচ্ছে। সুতরাং অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন সকল এক্সিস্টিং সিস্টেম ভেঙে পড়া জায়গা থেকে নতুন করে শুরু করাটা, এটা অনেক নতুন ঘটনার মধ্যে দিয়ে শুরু হবে, যেগুলি আপনি অতীতের ধারাবাহিকতা কোনো কোনো ক্ষেত্রে রক্ষা করতে পারবেন না, কোনো কোনো ক্ষেত্রে আইন রক্ষা করা কঠিন হয়ে পড়বে, এবং কোনো কোনো ক্ষেত্রে সংবিধান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। সেটা একটা অভূতপূর্ব বাস্তবতা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। সেটার আলোকে আমি মনে করি যেই পার্লামেন্ট আগামী 12ই মার্চ যাত্রা শুরু করতে যাচ্ছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা এই বিবেচনায় যে এই সংসদকে অনেকগুলি কার্যক্রমের মধ্য দিয়ে যেতে হবে এবং অনেকগুলি পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। নিশ্চয়ই আমাদের সাথে যেহেতু আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য, আমরা তার কাছ থেকেও একটু শুনে আসতে চাই। সেটি হচ্ছে কামরুজ্জামান রতন, আপনার কাছে একটু আসতে চাই। সবাই তাকিয়ে আছে সংসদ অধিবেশন বসবে এই নির্বাচনের পর, এবং সবারই আগ্রহের জায়গা এই সংসদটি অন্য যেসব সংসদ এর আগে হয়েছে তার থেকে ভিন্ন হবে। কতটা ভিন্নতা আমরা দেখতে পাবো, বা কার্যকর করার যে কথা বারবারই আসে সংসদকে, সেই কার্যকরের অবস্থা আসলে আমরা দেখতে পাবো কিনা? যে কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে একটা সবকিছু নতুন আঙ্গিকে হয় বা হবে, এটা প্রত্যাশিত। সবকিছু নিয়ম মেনে যেরকম গণঅভ্যুত্থানটা হয়নি, তেমনি আইনের একবার ব্যর্থ ঘটিয়ে নয়, বিভিন্ন অপশনস গুলো আমাদের হাতে আছে, সেই অপশন গুলো আমরা কাজে লাগিয়ে, যেমন রাষ্ট্রপতির সংবিধানের 72 অনুচ্ছেদের প্রথম দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশনকে আহ্বান করা হয়েছে। সেখানে বাস্তবতা আমরা জানি যে স্পিকার পদত্যাগ করেছেন, সে নিরুদ্দেশ, ডেপুটি স্পিকার সে জেলখানায়। নিশ্চয়ই আইনের মধ্যে থেকে যেটা গ্রহণযোগ্য এবং যেটা সর্বজন বিদিত হবে বা পরবর্তী এ নিয়ে কোনো প্রশ্ন হবে না, সবকিছু বিচার বিশ্লেষণের পরে এই 12ই মার্চ আমাদের সংসদ বসতে যাচ্ছে। ফয়েজ আহমেদ ভাই আমাদের দীর্ঘদিন ওনারা দায়িত্বে ছিলেন। আমরা ফয়েজ আহমেদ ভাইকে আমাদের ব্যক্তিগত আমার তরফ থেকে ওনাকে আমি সাধুবাদ জানাবো যে উনি পজিটিভলি সবকিছু, মানে আমরা তো নেগেটিভ বলতে বলতে আমরা তো এই জাতিটাকে এক ব্যক্তিত্ব মানে বিটার এক্সপিরিয়েন্স সেটাকে নিয়ে গেছি। অন্তপক্ষে ওনার জায়গা থেকে দীর্ঘদিন দায়িত্ব ছিলেন। আমরা চাবো দায়িত্বে না থাকলেও এই রাষ্ট্রের এবং দায়িত্বশীল মানুষ হিসাবে আগামী দিনের যে সরকার, এই সরকার যে বসলো, এই সরকারের বিভিন্ন এগিয়ে নিয়ে যাওয়া এবং এই সরকারকে পরামর্শ দেওয়া ওনার জায়গা থেকে দেখ, আমরা ওনাকে সাধুবাদ জানাই। আমাদের মোট কথা হলো 297 জনের সংসদের যে শপথ গ্রহণ, সেটা
ইনশাল্লাহ আমরা 12ই মার্চ আমরা দেখতে পাবো। নিশ্চয়ই সেখানে আমরা এই বিষয়ে আলোচনা করতে থাকবো। তবে যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে সময় একটু কম, আমরা ছোট করে মন্তব্য নেব ডক্টর এম আমানুল্লাহ আপনার কাছ থেকেও এবং একই সাথে শাহ ইফতেখার তারিক আপনার কাছ থেকেও। সংসদকে আপনারা আসলে কেমন দেখতে চান? সংসদ তো আপনার ধরেন ওই যে ফয়েজ, যেটা আমি শুরুতেই একটু অভিনন্দন জানাচ্ছি যে কামরুজ্জামান রতন ভাই 90-এর গণ অভ্যুত্থানের একজন নায়ক, আর ফয়েজকে অনেক কষ্ট করে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি ফয়েজকে অভিনন্দন জানাচ্ছি, রতন ভাইকে অভিনন্দন জানাচ্ছি। 12ই মার্চের যে পার্লামেন্ট যেটা ডাকা হয়েছে সেখানে থাকতে পারে, ফয়েজ যেটা বলছে সেটা ঠিকই যে আপনার বিভিন্ন ধরনের লিগ্যাল ইস্যুস আছে, কিন্তু আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে বিএনপি যে নির্বাচনী ম্যানিফেস্টোটা আছে সেই নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রথম 3টা পাতা যদি একটু ভালো করে পড়েন তাহলে সেখানে কিন্তু সবগুলো কথাবার্তা একদম সুন্দর করে বলা আছে। এবং যেহেতু তারা অ্যাকচুয়ালি মানে মেজরিটি পেয়েছে, রুট মেজরিটি পেয়েছে, তারা এই গণ অভ্যুত্থান এবং আপনার আন্দোলনের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের পথেই হাঁটবে। এবং আমি আশা করি যে যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো আসছে এবং যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলোতে ওনারা এগ্রি করেছেন সেগুলো যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ একটা অনন্য উচ্চতার দিকে যাবে। এবং অনেকেই এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে রিড করতে হয়তো ভুল করছেন। আপনাদের এর ভিতরেই রিড করা উচিত যে মানে উনি কোন দিকে যাত্রা শুরু করছেন। সবাইকে নিয়ে উনি চলবেন এবং আমার ধারণা যে বাংলাদেশকে যে একটা লিবারেল ডেমোক্রেটিক বাংলাদেশ দেখতে চাই, যেটা উনি ইংল্যান্ডে অনেকদিন থাকার পরে তার ভিতরে এক ধরনের পরিবর্তনও আসছে। এবং এই এত সব নেতা হত্যাকাণ্ড, এত সব গুম খুন, এত সব মামলা সবকিছু মিলিয়ে যে একটা অবস্থার ভিতরে গত 1.5 যুগ ধরে বাংলাদেশ দেখেছে, সেই জায়গাটা থেকে বের হয়ে আসার একটা প্রাণান্তকর চেষ্টা। এবং আমি মনে করি যে এনসিপি থেকে যে কয়েকজন আসছে এবং জামাত থেকে যারা আসছে সবাই মিলে এই পার্লামেন্টটা একটা প্রাণবন্ত পার্লামেন্ট হয়ে উঠবে এবং পার্লামেন্টটা প্রাণবন্ত হয়ে উঠুক সেটাই তো আমরা চাই। এবং নিশ্চয়ই বিরোধী দল, শক্ত বিরোধী দল, আলোচনা আমরা এটা নিয়ে আরো করব। আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছে, বিরতির আগে তার কাছ থেকে একটু মন্তব্য নেব। ইফতেখার তারিক, আপনার কাছ থেকেও যদি একটু ছোট করে মন্তব্য নিই, আপনি সংসদকে কেমন দেখতে চান? আপনাদের একজন প্রতিনিধিও আছেন আমরা জানি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত সহ আলোচকদেরকে এবং যারা দেখছেন তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। দেশের সাধারণ মানুষের মতো আমিও চাই এই সংসদ প্রাণবন্ত হোক, এই সংসদ কার্যকর হোক এবং যে প্রেক্ষাপটে গণ আন্দোলন গড়ে উঠলো এবং গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা, এই গণ আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সফল হোক, এটা আমরা চাই। কারণ এখন সফল না হলে, এই মুহূর্তে সফলতার দিকে যদি না হাঁটে বাংলাদেশ, তাহলে আর কতদিন আমরা এই ব্যর্থতার গ্লানি বয়ে বেড়াবো। দেশের মানুষ অনেক পেছনে চলে গেছে, অর্থনৈতিকভাবে পেছনে চলে গেছে। 4টা চ্যালেঞ্জের কথা আপনি একটু আগে একটা সংবাদে পড়ছিলেন, অর্থনীতি, শিক্ষা, বাণিজ্য, কূটনীতি। এই 4টা চ্যালেঞ্জ তো আছেই, এর চাইতেও বড় চ্যালেঞ্জ আছে দেশের মানুষের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতাকে দূর করা। আমি আশা করব এই সংসদ ইতিবাচক ভাবে সামনে অগ্রসর হবে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে ইনশাআল্লাহ। নিশ্চয়ই নিশ্চয়ই। এবং এরই মধ্যে যতটুকু আমরা জানি যে আজকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং একই সাথে ইউ রাষ্ট্রদূত যারা আছেন তারা দেখা করেছেন এবং করে তারা কিন্তু বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব সংস্কার কার্যক্রম ছিল সেটি যাতে চালু রাখা হয়, সেটি নিয়ে যেন সংসদেও এক ধরনের কোনো